আবারও স্বাগত ২১শে বিজনেস। দর্শক, এখন রয়েছে দেশের রপ্তানি বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিজ এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। দর্শক, ২১শে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা অতিথির সাথে যুক্ত হচ্ছি। আসসালামু আলাইকুম মাহফুজ ভাই। মাহফুজ ভাই, প্রথমে আপনাকে যে প্রশ্নটি আমি করতে যাচ্ছি সেটি হচ্ছে, এশিয়ার অন্যতম বড় বাজার জাপানের সাথে ইপিএ অর্থাৎ মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হওয়ার ফলে বাংলাদেশ কি কি সুবিধা পাবে এবং বাংলাদেশের অর্থনীতিতে কি কি ভূমিকা রাখা যেতে পারবে? হ্যাঁ, আসলে অনেকদিন ধরেই আলাপ আলোচনা হচ্ছিল। ইনফ্যাক্ট গত ধরে আমরা বিভিন্ন নেগোসিয়েশনে গেছি, মানে 2023 সালে যেহেতু প্রক্রিয়াটা শুরু হয়েছিল এবং ওই সময় যেহেতু একটা ফিজিবিলিটি স্টাডি হয় এবং আমাদের আসলে প্রসপেক্টটা কিরকম সেটা হয়, এরপরে নেগোসিয়েশন গুলো হয়। তো এখন বাংলাদেশের সঙ্গে প্রথম আসলে এই ধরনের মুক্ত বাণিজ্য ধরনের যে চুক্তি, সেটি হলো জাপানের সঙ্গে। আর পৃথিবীর অন্য কোনো দেশের সাথে এভাবে বাইল্যাটারাল নেই আমাদের। তো জাপান যেহেতু অত্যন্ত শক্তিশালী একটা অর্থনীতি, তৃতীয় বৃহত্তম অর্থনীতি, তো এখন এই দেশের সঙ্গে এই ধরনের একটা চুক্তির মানে হলো যে আমরা যেহেতু নেগোসিয়েশন করেছি, আমরা কিন্তু এখন অলরেডি এক্সপিরিয়েন্স এবং এটা আমরা অন্য জায়গাতে কাজে লাগাতে পারবো। তবে দু দেশের মধ্যে আমাদের বড় আকারের একটা বাণিজ্য রয়েছে এই মুহূর্তে। জাপানের জাপান থেকে যে আমদানি আমরা করছি সেটা আসলে আমাদের মানে পুরো গ্লোবাল যে সোর্স আমাদের হলো 9th পজিশনে আছে। এবং সেখান থেকে আমরা প্রায় $1.8 বিলিয়ন ইম্পোর্ট করছি। সেখান থেকে গাড়ি, স্টিল, আয়রন স্টিল, তারপর মেকানিক্যাল অ্যাপ্লায়েন্সেস, তারপরে আমাদের মেশিনারি, বয়লার এটসেট্রা, এগুলো অনেক কিছু আমরা আমদানি করছি। তো আর রপ্তানি করছি মূলত আমরা কিন্তু যে তৈরি পোশাক, প্রায় 84% কিন্তু আমাদের তৈরি পোশাক, এবং $1.4 বিলিয়ন যে আমাদের এক্সপোর্ট, তো সেটার মধ্যে 1.185 বিলিয়ন এটাই কিন্তু আমাদের আসলে আরএমজি প্রোডাক্ট। জি তো সুতরাং এখানে অনেক সম্ভাবনা রয়েছে। জি তবে আপনি আমাদের দেশে একটা, হ্যাঁ জি বলে। জি আপনি যথার্থই বলেছেন। এক্ষেত্রে আপনার কাছে তৈরি পোশাক খাত নিয়ে আরেকটি বিষয় জানতে চাই। সিঙ্গেল স্টেজ ট্রান্সফরমেশন এই সুবিধা যুক্ত হওয়ায় এখন থেকে কাঁচামাল নিয়ে কোনো জটিলতা ছাড়াই বাংলাদেশি পোশাক খুব সহজে জাপানে রপ্তানি করা যাবে। এক্ষেত্রে এলডিসি গ্র্যাজুয়েশন হলে যেটি ধারণা করা হচ্ছিল যে 3,600 কোটি টাকার মতো বাজার হারাতে পারত, এই বাজারটিও রক্ষা হবে। প্লাস এই পোশাক খাতে সিঙ্গেল স্টেজ ট্রান্সফরমেশন বিষয়টি কি এবং কি সুবিধা দিবে? হ্যাঁ, আসলে এলডিসি গ্রাজুয়েশনের পরে জাপান কিন্তু আমাদের বেশ অনেক বছর আসলে তাদের দেশে এই যে শুল্কমুক্ত সুবিধা দিয়ে যাচ্ছিল বা যাবে আর কি। যদি এই ধরনের আমাদের ইপিএ নাও হতো, তারপরেও কিন্তু আমরা সেই সুবিধাটা পেতাম। কিন্তু ইপিএফ করার ফলে যে সুবিধাটা হয়েছে সেটা হলো যে এখানে এখন একদম এক্সপ্লিসিটলি তারা বলে দিয়েছে যে সিঙ্গেল স্টেজ ট্রান্সফরমেশন। তার মানে হলো যে আমাদের বিশ্ব বাণিজ্যে যদি কোনো বড় ধরনের পরিবর্তন আসে, মানে এই যে বিশেষ করে ভ্যালু অ্যাডিশনের ক্ষেত্রে, মানে রুলস অফ অরিজিনে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই জাপানের সাথে যেহেতু আমাদের চুক্তি আছে, সুতরাং এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আসলে সিঙ্গেল স্টেজ ট্রান্সফরমেশনটা শুরু হয়েছিল বেশ আগে, মানে ইউরোপিয়ান ইউনিয়নে। কিন্তু এই রুলস অফ অরিজিনে যদি কোনো রকমের পরিবর্তন আসে, তাহলে সেইটা থেকে রক্ষা কবচ হিসেবে কাজ করবে জাপানের বাজার এবং এই চুক্তিটা। তো এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে, যেহেতু বাংলাদেশ আসলে ওই সোর্সিং করে র মেটেরিয়াল, ইন্টারমিডিয়েট গুড আসলে জি দেশের বাইরে থেকে, তো সুতরাং এখানে শুধুমাত্র একটা ধাপ যদি সম্পন্ন হয় এই এই তৈরি পোশাক উৎপাদনের, তাহলে জি সেই ক্ষেত্রেই কিন্তু এই জাপানের বাজারে সেটা কিন্তু এই শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে। সুতরাং জি এটা আমি মনে করি একটা ভালো দিক, অন্তত সেফগার্ড হচ্ছে বাংলাদেশের জন্য। জি মাহফুজ ভাই, এখন বলাই চলে যে জাপানি বাজার সুরক্ষিত হয়েছে এমনটি আমরা আশা করি, যদি এভাবে এগ্রিমেন্ট চলতে থাকে। প্লাস সিঙ্গেল স্টেজ ট্রান্সফরমেশনে কাঁচামাল নিয়ে জটিলতা ছাড়াই যে সুবিধাটা পাওয়া যাবে। এক্ষেত্রে আপনি জানেন যে আমরা ইউরোপীয় ইউনিয়নের বাজার হারাচ্ছি চীন এবং ভারতের কাছে। ইউএসএতেও আমাদের আগের মতো কিন্তু চাহিদা নেই। সেই ক্ষেত্রে এই দুইটি বাজার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজার, একটি হচ্ছে একক দেশ হিসেবে, আরেকটি হচ্ছে ইইউ হিসেবে। এই দুইটি মানে বাজারকে কিভাবে সুরক্ষিত করা যায়? হ্যাঁ, না, এই দুটো বাজার যে আমরা এখনই হারাচ্ছি এরকম বিষয়টা নয়। বরং আগামীকালকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের একটা বাণিজ্য চুক্তি হতে যাচ্ছে। তো সেখানে কি আছে সেটা আমরা জানি না, তবে আমাদের মনে হচ্ছে, যতটুকু আভাস পাচ্ছি, যে বাংলাদেশের জন্য বেশ কিছু সুবিধা থাকবে। বিশেষ করে যে আমাদের উপরে যে শুল্ক, সেটা কিন্তু আরেকটু কমে যেতে পারে। হুম তো এখন ওইটা একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট তৈরি করবে। সুতরাং এই মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার এত সহসাই হারানোর সুযোগ নেই বা ঝুঁকি নেই। কিন্তু তারপরেও আসলে বসে থাকারও কোনো সুযোগ নেই। জি তার কারণ ভারত কিন্তু বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করছে। বাংলাদেশ এবং ভারত কিন্তু একই রেঞ্জের মোটামুটি এই গার্মেন্টস প্রোডাক্ট তৈরি করে, এবং এটা কটন বেস মূলত। হুম এবং আসলে একই ধরনের ক্রেতাদেরকে তারা টার্গেট করে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে একটা তীব্র প্রতিযোগিতা হবে, এটাই ধরে নিয়ে রাখতে হবে আমাদের।
জি। আর ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে যে চুক্তিটা হয়েছে ভারতের। ভারতের, সেই সেই চুক্তি অনুযায়ী কিন্তু তারা ইতিমধ্যেই আসলে সুবিধা পাওয়া শুরু করেছে, মানে বিশেষ করে গার্মেন্টস প্রোডাক্ট এবং এই যে লেদার গুডস, এবং একই সঙ্গে যে এই হিমায়িত খাদ্য, বিশেষ করে যে এখানে মৎস্য এবং চিংড়ি। তো এই জায়গাটাতে কিন্তু তারা তাৎক্ষণিকভাবে, মানে 30% যে একটা সুবিধা আছে যে তাৎক্ষণিকভাবে যে শুল্কমুক্ত হবে, তো সেটা কিন্তু ইতিমধ্যে পাওয়া শুরু করেছে ভারত। সুতরাং এখনই কিন্তু আসলে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, যে জি। প্রতিযোগিতা আসলে ছিল না, বাংলাদেশের জন্য উন্মুক্ত ছিল আসলে এই ইউরোপিয়ান ইউনিয়নের বাজার। জি। এ- তো সুতরাং এই জায়গাতে ঝুঁকি অবশ্যই আছে বড় রকমের, এবং ধীরে ধীরে এই এই দুটো দেশে অঞ্চল এবং দেশের মধ্যে যে বাজার, দুশো মানুষের বাজার, এবং বলা হচ্ছে যে মাদার অফ অল ডিলস, এবং এত বড় অঞ্চলের জন্য এরকম একটা মুক্ত বাণিজ্য চুক্তি, সেটা কিন্তু পৃথিবীর ইতিহাসে হয়নি। হুম। সুতরাং এটা একটা একটা বড় রকমের ঝুঁকি তৈরি করেছে বাংলাদেশের জন্য, এবং এটার জন্য একটা ভালো রকমের পরিকল্পনা দরকার বাংলাদেশে, যে কিভাবে আসলে এটাকে মোকাবেলা করা যায়। কিভাবে পরিকল্পনা করা উচিত? আপনি জানেন যে রেসিপ্রোকাল যখন শুল্ক আরোপ করা হলে বাংলাদেশ কম্পারেটিভলি ভালো অবস্থানে ছিল, তারপরেও কিন্তু সুবিধা লুফে নিতে পারেনি। কিভাবে পরিকল্পনা সাজানো উচিত নির্বাচনকে সামনে রেখে অথবা নির্বাচন পরবর্তী সরকারকে বিবেচনায় রেখে? হ্যাঁ, নির্বাচনের পরে খুব দ্রুত আসলে যে সরকারই আসুক না ক্ষমতায়, তো তাদের আসলে মূল কাজটা হবে আমাদের যে রপ্তানি খাত, সেটাকে রক্ষা করা। তো এখানে যেরকম বিনিয়োগ দরকার, এবং একই সঙ্গে কিন্তু আমাদের যারা প্রতিযোগী তারা কিন্তু মাথাচাড়া দিয়ে উঠছে। বিশেষ করে ভারতকে আমরা বড় প্রতিযোগী মনে করতাম না, কিন্তু এখন হঠাৎ করে কিন্তু এই এই মুক্ত বাণিজ্য চুক্তি যেটা হয়ে গেল ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ভারতের, তো সেটা কিন্তু আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ যেহেতু তৈরি করেছে। আমি মনে করি যে এটার মধ্যে একটা সবচেয়ে বড় উপায় হতে পারে, যেটা ওয়ে আউট, সেটা হুম। হলো যে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আমাদের এখনই মুক্ত বাণিজ্যের চুক্তির আলোচনা শুরু করা। তার কারণ 2029 সালের যে নভেম্বর মাসে, মানে এখন যদি আমরা অন শিডিউল থাকি, হুম। তাহলে সেক্ষেত্রে 2029 সালের নভেম্বর মাসে আমাদের ট্রানজিশন পিরিয়ডটা শেষ হয়ে যাবে এলডিসি গ্রাজুয়েশনের পরে। হুম। তো এরপরে আসলে কি হবে সেটা কিন্তু আমরা জানি না। অথচ ভিয়েতনামও এই ইউরোপিয়ান ইউনিয়নের সাথে চুক্তি করে ফেলেছে, এখন ভারত করে ফেলেছে। সুতরাং জি। তারা দুটো দেশই কিন্তু আমাদের শক্ত প্রতিদ্বন্দ্বী। তো জি। এই অবস্থায় আমাদের আসলে এই ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করা ছাড়া আর কোনো বিকল্প নেই। জি। মিনিস্ট্রি অফ কমার্স বলছে যে তারা নাকি কিছু কাজ করছে, কিন্তু আমরা তো কোনো খবর জানি না। এখন এই এই আলাপ আলোচনা করলে কিন্তু অনেক সময় লাগবে। ভারতের সময় লেগেছে প্রায় 20 বছর। জি। সুতরাং বাংলাদেশের কত সময় লাগবে সেটা তো কিন্তু সহজে অনুমেয়। জি। সুতরাং এই জায়গাটাতে আমি মনে করি যে এক্ষুনি যদি, মানে এই নির্বাচনের পরপরই যদি এই নতুন সরকার সেই বিষয় পরিকল্পনা গ্রহণ না করে, তাহলে কিন্তু আমাদের যে মানে যত রপ্তানি আয় করছি আমরা, তার কিন্তু অর্ধেকের মতো বাজার আমরা হারিয়ে ফেলবো। জি। সুতরাং এই জায়গাতে আসলে বসে থাকার কোনো উপায় নেই। এবং এখনই যদি আসলে যারা এক্সপার্ট রয়েছেন, এবং যারা আসলে এই বাণিজ্য নিয়ে কাজ করেন, তো তারা যেন একটু আলাপ আলোচনা শুরু করেন, মানে সিভিল সোসাইটির সঙ্গে, এক্সপার্টদের সঙ্গে, যে কিভাবে আসলে অগ্রসর হলে খুব দ্রুত আমরা আসলে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে একটা মুক্ত বাণিজ্য চুক্তি করতে জি, পারি। মাহফুজ ভাই, আমার প্রশ্ন হচ্ছে, আপনি জানেন ভারতের ইকোনমি হচ্ছে থার্ড লার্জেস্ট ইন দ্য কান্ট্রি, ইন দ্য ওয়ার্ল্ড, এবং এই ক্ষেত্রে ভারতের সাথে চুক্তি হতে 3 বছর সময় লেগেছে। ইইউ ভারত থেকে অনেক কিছু নেওয়ার আছে এবং ভারতও ইইউ থেকে অনেক কিছু নিতে পারবে। বাংলাদেশের সাথে বাংলাদেশ চুক্তি করতে চাইলেও ইইউর বাংলাদেশের কাছ থেকে কি নেয়ার আছে, কি প্রোডাক্ট আমরা অফার করতে পারি? না, ওদের তো আসলে মূল যে জায়গা সেটা হচ্ছে যে ওদের মেশিনারি, তারপরে অটোমোবাইল, তারপরে ওরা আসলে ইতিমধ্যে যে ইউরো ফাইটার নিয়ে কথাবার্তা হচ্ছিল, এই আলাপ আলোচনা কিন্তু মাত্র শুরু হয়েছিল, যে বাংলাদেশের যে ডিফেন্স এই সেক্টরের জন্য জি। আমরা কি কি ধরনের ডিফেন্স আর্টিকেল প্রকিউর করতে পারি, তখন ইউরো ফাইটারের কথা প্রথমে এলো। তারপরে ইউরোপীয় দেশগুলোরও কিন্তু ওই যে এয়ারলাইন্স ইন্ডাস্ট্রিতে তাদের অনেক বড় একটা কন্ট্রিবিউশন আছে গ্লোবালি। তো হুম। সেখান থেকে আমরা আসলে কি করতে পারি, তো ওই বিষয়গুলো নিয়ে কিন্তু আলাপ আলোচনা শুরু হয়েছিল আর কি। তো এরপরে তো নির্বাচনের তো যেহেতু সময় এসেছে, তো এখন কিন্তু ওই আলোচনা হচ্ছে না। তবে তারা কিন্তু বাংলাদেশের সঙ্গে আসলে একটা বাণিজ্য চুক্তি করতে চায়, এবং তাদের যে পণ্যগুলো সেগুলো হলো উচ্চ মূল্যের পণ্য, হাই এন্ড হুম। প্রোডাক্ট। এবং সেই জায়গাতে বাংলাদেশ আসলে কি প্রডিউস করে, অনেকটাই কিন্তু এটা আনইভেন সিচুয়েশন আছে দুইটা আসলে অঞ্চল এবং জি। দেশের মধ্যে। হুম। সুতরাং এই জায়গাটাতে আমাদের আসলে সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া উচিত হচ্ছে যে একটা ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্টে, মানে জি। সেটা এমন হবে যে শুধুমাত্র মুক্ত বাণিজ্য চুক্তি হবে না, সেটার পাশাপাশি আমাদের যে বিনিয়োগ, সেই বিনিয়োগের জায়গাগুলো কিন্তু উন্মুক্ত করতে হবে। বিশেষ করে যে তাদের যে সমস্ত মেশিনারি, তাদের যে সমস্ত অটোমোবাইল, এবং একই সঙ্গে যদি এয়ারলাইন্স, তো তারা যদি বাংলাদেশে এসে বিনিয়োগ করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তখন সেটা বাংলাদেশের জন্য ভালো হবে। জি। সুতরাং বাণিজ্য এবং বিনিয়োগ দুইটা জায়গাতে আসলে চুক্তির মধ্যে থাকতে হবে, যাতে করে আমরা আসলে এখানে আরো মানে দুটো দেশ এবং অঞ্চলে কিন্তু যাতে পারস্পরিকভাবে লাভবান হতে পারে। জি, আমরা আপনার সাথে আরো আলোচনা করব। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আপনি আমাদের সাথেই থাকুন। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।
আবারও স্বাগত ২১শে বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের রপ্তানি বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিজের গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবিরের সঙ্গে। প্রিয় দর্শক, ২১শে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আবারও ফিরছি আলোচনায়। জি মাহফুজ ভাই, এখন আপনার কাছে প্রশ্ন করতে চাই যে জাপানের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি এটি কাজে লাগানোর জন্য বাংলাদেশের অবকাঠামো প্রস্তুত কিনা, বাংলাদেশে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট রয়েছে, যাদের প্রচুর সম্ভাবনা রয়েছে, তারা ঠিকমতো গ্যাস পাচ্ছে কিনা, বিদ্যুৎ পাচ্ছে কিনা, এছাড়া তাদের উৎপাদনের ক্ষেত্রে পূর্ণ সক্ষমতা ইউজ করার জন্য অবকাঠামো আছে কিনা। হ্যাঁ, আসলে তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আসলে এই যে র মেটেরিয়ালের ক্ষেত্রে, বিশেষ করে যে আমাদের যে এনার্জি সাপ্লাই, মানে পাওয়ার এন্ড এনার্জি দুটাতে সাপ্লাইয়ের ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত ঘাটতি রয়ে গেছে। এবং কিছু কিছু যে বিদ্যুৎ কেন্দ্র সেগুলো আসলে এখন পাইপলাইনে আছে, সেখান থেকে হয়তো ন্যাশনাল গ্রিডে যুক্ত হবে আগামী 1-2 বছরের মধ্যেই এই যে বিদ্যুৎ। কিন্তু যতটুকু লোডে আসলে বিদ্যুৎ দরকার এবং যে পরিমাণে প্রেশার দরকার গ্যাসের, তো এই জিনিসগুলো কিন্তু আসলে এই উৎপাদনকারীদের কাছে, মানে আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টর দীর্ঘদিন ধরে অভিযোগ করা হচ্ছে যে সেই অনুযায়ী তারা পাচ্ছেন না। এখন আসলে আমাদের দেখে ইপি এর মধ্যে কিন্তু বেশ কয়েকটা কম্পোনেন্ট আছে। এর মধ্যে একটা হলো যে এই ডিউটি ফ্রি মার্কেট অ্যাক্সেস, কিন্তু এর পাশাপাশি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পারস্পরিক বিনিয়োগ, মানে বিনিয়োগের কিন্তু সুযোগটা অবারিত হয়ে গেছে। এখন জাপানি বিনিয়োগকারীদের যদি বাংলাদেশে এরকম যদি আমরা সুযোগ দিতে চাই, ইতিমধ্যেই তারা হয়তো উৎপাদন করছেন, কিন্তু আসলে নতুন নতুন খাতকে আসলে এর মধ্যে নিয়ে আসতে হবে। বিশেষ করে যে হাই ভ্যালুড ম্যানুফ্যাকচারিং যেগুলো আছে, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং অটোমোবাইলস, এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আর কি এবং বাংলাদেশের জন্য। এবং একই সঙ্গে বাংলাদেশ কিন্তু এই যে ডিফেন্স ইন্ডাস্ট্রিও করতে যাচ্ছে এই মুহূর্তে। তো সেখানে কিন্তু জাপানের সাথে যেহেতু এটা এই যে ডিফেন্সের ক্ষেত্রে সহযোগিতা হচ্ছে এখন বাংলাদেশে ইতিমধ্যে শুরু হয়েছে, তো সেই ইন্ডাস্ট্রিও কিন্তু বাংলাদেশে তৈরি হতে পারে। জি সুতরাং এখানে অনেক অপরচুনিটি আছে, কিন্তু আমাদের যে স্পেশাল ইকোনমিক জোন সেগুলো কিন্তু একেবারে রেডি নয়। তো জি বিশেষ করে যে নারায়ণগঞ্জে যে জাপানিজ ইপিজেড স্পেশাল ইকোনমিক জোন, তো সেটার কি অবস্থা, মানে সেটাও কিন্তু মাত্র কয়েকটা প্লট কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং সেটা একেবারেই কিন্তু খুবই রুডিমেন্টারি ফেজে আছে। তো জি এই অবস্থায় আসলে আমরা কিভাবে আসলে এই বিনিয়োগের জন্য উন্মুক্ত করে দেবো আমাদের জায়গাগুলো? এটা একটা জয়েন্ট ভেঞ্চারে যদি কিছু হয়, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু এই যে আমাদের যে জ্বালানি বিদ্যুতের যে সমস্যা, আমাদের যে এখানে ব্যবসার খরচ, তারপরে একই সঙ্গে এখানে কিন্তু এই ওয়ান স্টপ সার্ভিস সেভাবে নেই, সিঙ্গেল উইন্ডো যেরকম যা কিছু আছে, তো সেগুলো কিন্তু জাপানের মতো নয়। সুতরাং আমরা ব্যাপক আকারে যদি বিনিয়োগ আকর্ষণ করতে চাই জাপান থেকে, তাহলে সেটা কিন্তু আসলে খুব একটা মানে সুন্দর পরিবেশে যে আমরা তাদেরকে সুবিধা দিতে পারবো সেটা এরকম নয়। সুতরাং আমাদের বিনিয়োগ পরিবেশকে উন্নত করতে হবে। সেটা কিন্তু একেবারে অবশ্যই এটা আমাদের খুব দ্রুত করতে হবে। সেজন্য জি আগামী সরকারের হাতে কিন্তু অনেক কাজ, যে জি বিনিয়োগ পরিবেশ উন্নত করা এবং বিনিয়োগের খরচ কমানো। তার মানে শুধুমাত্র ডোমেস্টিক যে সমস্ত ম্যানুফ্যাকচারার তাদের জন্য নয়, বরং এই জাপানের মতো দেশ যাদের সঙ্গে আমরা প্রথম এইরকম একটা মুক্ত বাণিজ্যের মতো চুক্তি করেছি, তো তাদের জন্য আসলে বিনিয়োগের সুযোগ এবং ক্ষেত্র দুটো কিন্তু তৈরি করে দিতে হবে। জি তো জি সেই জন্য কিন্তু আমাদের কাজ করতে হবে। জি আপনি যেটা বললেন যে আগামী সরকারের জন্য প্রচুর কাজ, এক্ষেত্রে আপনি অবকাঠামো খাতকে উন্নয়নের জন্য, অথবা আপনি যেটি বলছিলেন যে জাপানি বিনিয়োগকারী তারা যদি বাংলাদেশে বিনিয়োগ করে তাহলে হয়তো বা উইন উইন সিচুয়েশন হতে পারে। এক্ষেত্রে আমাদের দেশে যে এক্সিস্টিং নীতিমালাগুলো রয়েছে, অথবা আপনি ওয়ান স্টপ সার্ভিসের কথা বললেন, এখনও কিন্তু রেজিস্ট্রেশন, ট্রেড রেজিস্ট্রেশন থেকে শুরু করে 18 থেকে 19 ধরনের যে ডকুমেন্ট, এখনও অনেক প্রসেস ডিলে হয়, এক্ষেত্রে অনেক কালক্ষেপণ হয়। এই বিষয়গুলো আসলে জোর দেওয়া উচিত কিনা এবং নীতিমালাগুলো ঢেলে সাজানো উচিত কিনা, যেন বিদেশি যে কোনো বিনিয়োগকারী দেশে এসে স্বাচ্ছন্দ্যে বিনিয়োগ করতে পারে। হ্যাঁ, অবশ্যই এটা প্রয়োজন। এবং আমাদের যে এফডিআই পলিসিস এবং যেটা অ্যাক্ট রয়েছে, তো সেগুলোতে কাগজে কিন্তু অনেক সুন্দর সুন্দর কথা বলা আছে, কিন্তু আলটিমেটলি যেটা হয় যে বিদেশি বিনিয়োগকারী যখন আসেন তখন কিন্তু পরিবেশ দেখে হতাশ হন। এবং আমাদের যে অবকাঠামো, আমাদের যে যোগাযোগ, তো সেই সব জায়গাতেই কিন্তু বড় রকমের সমস্যা রয়েছে। যদিও এখন এই ঢাকা এবং তার আশেপাশে বড় বড় যোগাযোগ অবকাঠামো তৈরি হচ্ছে, ফ্লাইওভার হচ্ছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে, কিন্তু আলটিমেটলি আমাদের যে যে করিডোর, যেটি যে ঢাকা চট্টগ্রাম করিডোর, তো সেই করিডোরটাকে কিন্তু আরো এফিসিয়েন্ট করতে হবে। এবং আতারবাড়ির যে ডিপসি পোর্ট হচ্ছে, তো সেটা খুব দ্রুত বাস্তবায়ন করাটা প্রয়োজন। এখানে যে থার্ড টার্মিনাল যেটা হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেটা খুব দ্রুত চালু করা দরকার। এইভাবে করে আমাদের যে মাল্টি বোর্ডাল যে ইনফ্রাস্ট্রাকচার নেটওয়ার্ক, সেগুলোকে ঠিক করতে হবে। এবং একই সঙ্গে আমাদের যে পুরো ব্যবসা বাণিজ্যের যে পরিবেশ, এবং একই সঙ্গে যে এখানে যে অ্যাপ্রুভালের যে সমস্যা, এখানে আমাদের যে ওয়ান স্টপ সার্ভিস, সেটা সত্যি সত্যি ওয়ান স্টপ সার্ভিস করা, মানে এক জায়গাতে অ্যাপ্লাই করলে খুব দ্রুত আমরা সমস্ত অফিস থেকে আসলে অ্যাপ্রুভাল হয়ে সার্টিফিকেশন হয়ে একটা জায়গাতে আমরা পেয়ে যাব। তো সেই ব্যবস্থাটা খুব দ্রুত চালু করতে হবে। এটা জি করলে তারপরে হচ্ছে যে
আসলে আমরা এই জাপান থেকে ভালো বিনিয়োগ পাবো। জি, সর্বশেষ কুইকলি একটা বিষয় জানতে চাই, ট্রানজিশন পিরিয়ডের জন্য বাংলাদেশে অনেক সমস্যা হয়। আগের সরকারের প্রজেক্ট নতুন সরকার আসলে বন্ধ হয়ে যায় অথবা চেঞ্জ হয়ে যায়। এই যে ট্রানজিশন পিরিয়ড, নির্বাচিত সরকার আসলে এই ট্রানজিশন পিরিয়ডে আমাদের সমস্যা হতে পারে কিনা সংক্ষেপে? আমি মনে করি যে আসলে এই যা কিছু হয়ে গেছে তার উপরে শুরু করতে হবে আমাদের। যে পুরোনো জায়গাতে যে আমরা জানি যে এখানে কিছু দুর্নীতির সমস্যা ছিল, অপচয় হয়েছে, তো এখন ওইগুলোকে ভুলে যেতে হবে আমাদের। যা অবকাঠামো তৈরি হয়েছে, যা কিছু নীতিমালা হয়েছে, সেইটাকে ধরে তারপরে হচ্ছে যে আরো বেশি ইজিং করা দরকার জি, বিজনেসের। এবং একই সঙ্গে যে অবকাঠামোগুলো আর একটু ইমপ্রুভমেন্ট দরকার, এবং এই খুব দ্রুত আসলে চালু করা দরকার অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প। তো জি, সেইভাবে জি, করে কাজ করলে আমি মনে করি যে এটা ইতিবাচক বার্তা দেবে জাপানকে, জি। বাংলাদেশ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।